নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আজকে আপনাদের সঙ্গে। আজকের হাল্লাবোল আমার কাছে একটু অন্যরকম, একটা আলাদা রকম অনুভূতি আজকের এই অনুষ্ঠানে হচ্ছে। তার কারণ এই যে আমরা যে টিম ওয়ার্ক করি, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি, একসঙ্গে সত্যটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করি। আমাদের প্রত্যেকের মন এবং মানসিকতা যদি একই সূত্রে আবদ্ধ না হয়, তাহলে কখনোই বেস্ট প্রেজেন্টেশন এবং বেস্ট অনুষ্ঠান প্রোডাক্ট আপনাদের কাছে কখনোই আসতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এবং আপনারা প্রচুর মানুষ, তারা ভারতের হোক বাংলাদেশের হোক, তারা ইউটিউবে দেখছেন। ইউটিউবে আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অবশ্যই আমাদের আর কয়েক স্টেপ যেতে হবে, তারপর আমাদের বিগ অ্যাচিভমেন্ট হলে বলবো, আজকে বলবো না। আজকের অনুষ্ঠানটা কেন ভালো লাগছে আমার কাছে, তার কারণ এই যে শত প্রতিকূলতার মধ্যে যারা মাথা তুলে দাঁড়ান, তাদেরকে আমরা মানুষ বলে সম্মান করতে পারি। আমাদের যারা আজকে প্যানেল গেস্ট, আজকে বাংলাদেশের গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করব, বিজয় দিবসের আগে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে নিয়ে সমস্ত কথা বলবো। কিন্তু আমাদের প্যানেল গেস্টরা প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মাথা তুলে এই স্টুডিওতে বসে তারা তাদের অবস্থানকে স্পষ্ট করে, সবাই তাই। কিন্তু আজকে বিশেষ করে একজনকে আমার সম্পূর্ণ গ্র্যাটিটিউড দিতে চাইব, আমার সম্পূর্ণ শ্রদ্ধা জানাতে চাইব। তিনি হচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ, আমাদের সঙ্গে আজকে রয়েছেন। আজকের অনুষ্ঠানে সরাসরি তিনি বাংলাদেশ থেকে আমাদের গেস্ট। তো আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি ভারতীয় বেশ কিছু মিডিয়া, আপনার বেশ কিছু কথা শুনেছি, আপনার ফেসবুক পোস্ট আমি দেখেছি। একাধিক জায়গায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে আপনি সোচ্চার হচ্ছেন, আমরাও সোচ্চার হচ্ছি, কিন্তু প্রেক্ষাপটটা একটু আলাদা। উনি বাংলাদেশের মাটিতে বসে সোচ্চার হচ্ছেন, যেখানে প্রতিদিন রাত হলেও কোথাও না কোথাও হিন্দুদের বাড়ি, সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, মানুষের খুন জখম মৃত্যু ঘটছে। আর আমাদের আন্দোলনটা এরকম জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে সহাবস্থানের এবং যারা সংখ্যালঘু তাদের অস্তিত্বকে কায়েম করা, সেই লড়াইটা আমরা লড়ছি। আজকে অবশ্যই আমার রবীন্দ্রনাথ বাবুকে পেয়ে ভালো লাগছে, যেরকম ঠিক তেমনিভাবে আমার খুব ভালো লাগছে আজকে আমার সঙ্গে বাংলাদেশ থেকে আরেকজন গেস্ট, তিনিও থাকবেন। অবশ্যই আমি পরিচয় করে দেবো, কিন্তু আজকে আমরা যে বিষয়টা নজর রাখছি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এই গৃহযুদ্ধের পরিস্থিতি কেন? বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তন হচ্ছে কিনা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, সেটা আমি জানি না। কিন্তু সাজিদ ওয়াজেদের পোস্ট, তার টুইটার এবং তার মায়ের পাঠানো অডিও বার্তা, সেটা যখন সামনে রাখা হচ্ছে এবং যখন আমি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দেখছি যে আওয়ামী লীগের মানুষজন এতদিন পর আবার তার রাস্তায় নেমেছে, বাড়িঘর পোড়ানো, তাদের প্রাণ নিয়ে নেওয়া, হত্যা করা, তাদের সম্পত্তি লুট করা, সব কিছু হয়েছে। কিন্তু তারপরেও আজকে বিজয় দিবসকে সামনে রেখে, 16 তারিখ বিজয় দিবস, আর আজকে শহীদ বিজয় দিবস, বুদ্ধিজীবী বিজয় দিবস আজ 14 তারিখ। তো সেখানে দাঁড়িয়ে তারা যখন রাস্তায় নামছে, যেখানে ভাষা দিবসের শহীদ প্রতিকৃতি, তার গায়ে লেখা জয় বাংলা স্লোগান মুছে দেওয়া হয়েছিল, তার আবার নতুন করে লিখছে। এই যে বাংলাদেশের মানুষের আবার জেগে ওঠে এক অংশের মানুষের, এটাকে আমরা ইতিবাচক বলে মনে করছি। আজকের অনুষ্ঠানে সেই জন্য আপাতভাবে যুদ্ধ পরিস্থিতি কতটা কি হবে আমরা জানি না, তবে একটা জিনিস ঠিক যে বিদেশ সচিব বাংলাদেশ ঘুরে আসার পর ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে খানিকটা। মানে আজকে আপনারা চমকে যাবেন গৃহযুদ্ধ পরিস্থিতি আমরা কেন বলছি, তার কারণ হচ্ছে জামাত নেতা, বিএনপি নেতা, তারাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে, তার যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তাকে সমালোচনা করছেন। তার বক্তব্য আপনাদেরকে দেখাবো। তবে এখন ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ আমরা আলোচনা করব আজকে। অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে একটা অতিরিক্ত সংযোজন আমরা যেটা বললাম সেটা অবশ্যই রাখবো। কিন্তু যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, আমি পরিচয় করাবো। আমাদের সঙ্গে আমার খুব ভালো লাগছে ভগবত প্রবক্তা নওল কিশোর গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাবো নওল কিশোর গোস্বামীকে আমাদের অনুষ্ঠানে। সঙ্গে রাজনৈতিক দুই প্রবক্তা যারা দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠানে শোভা বাড়ান, তন্ময় মুখোপাধ্যায়, বিজেপির মুখপাত্র, স্বাগত জানাই তন্ময়দাকে। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী সুকন্যা ভট্টাচার্য, তিনিও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি সুকন্যা দেবীকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মাতব্বর আমাদের সঙ্গে রয়েছেন, যিনি অর্থনীতিবিদ এবং বিএনপি নেতা। আমি আপনাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। তবে একদম প্রথম
আপনাদেরকে দেখাবো যে আইনজীবী আইন যে বিষয়ে কোনো একটা দেশের আইনের শাসন যদি না থাকে তাহলে সে দেশে সাধারণ মানুষের সেই দেশের উপরে সাধারণ মানুষের আস্থা ভরসা কমে যায়। তো কাজেই এই যে চিন্ময় কৃষ্ণপ্রভুকে যে গ্রেপ্তার করা হলো এবং তারপরে আমরা দেখলাম যে প্রথম দিন প্রচুর আইনজীবী তারা আসলেন এবং তারা লড়াই করবার চেষ্টা করলেন, তার মামলাটাকে লড়াই করবার চেষ্টা করলেন, তার মামলা নিয়ে তারা ফাইট করবার চেষ্টা করলেন, বহু মানুষ ছিলেন। কিন্তু তার পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম তখন দেখলাম যে আইনজীবীর সংখ্যা কমে গেছে তা নয়, নেই। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করবার জন্য আদালতে আইনজীবী পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে সমস্যা। আইনজীবী নেই, তার কারণ কি? একাধিক লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, একাধিক লোককে থ্রেট করা হয়েছে, এরকমটা অভিযোগ সরাসরি বাংলাদেশ থেকে আসছিল। আর যখন এই ধরনের বক্তব্য আসছে ঠিক সেই সময় আপনারা সবাই জানেন যে আগামী 2025-এর 2রা জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে মামলার। কিন্তু এই যে জামিন যে ওনার হবে কি হবে না সেই বিষয়ে মামলাকে অগ্রগতি যাতে হয়, মানে জামিনের এই যে শুনানিকে এগিয়ে আনবার জন্য কোর্টে যিনি গেলেন তিনি হচ্ছেন রবীন্দ্র ঘোষ, যিনি আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। কিন্তু বিচারের নামে প্রহসনের ছবিটা কিভাবে উঠে আসলো সামনে সেটা একবার আপনাদের সামনে দেখাই। ওকালতনামা নিয়ে গেলেও কোনো অজুহাতে রবীন্দ্রবাবুকে তার মামলাটি লড়তে দেওয়া হলো না। কি কি অজুহাত দেওয়া হলো, কি বলা হলো, আমি সবটাই শুনবো সরাসরি ওনার কাছ থেকেই। তবে একেবারে প্রথমেই আমার আবারও আরেকবার জানাই সম্পূর্ণ শ্রদ্ধা এই কারণের জন্য রবীন্দ্র ঘোষের প্রতি, তার কারণ উনি যেভাবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সংখ্যালঘুদের হয়ে লড়াই করছেন, আপনাকে স্যালুট জানাই। আমি চলে যাব, রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। রবীন্দ্রবাবু, যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, এই পরিস্থিতিতে আপনি যখন চিন্ময় কৃষ্ণপ্রভুর এই জামিনের মামলা সেটাকে এগিয়ে আনবার জন্য শুনানিতে গেলেন, ঠিক সেই সময় আপনি বলেছেন আপনাকে পেছন থেকেও ঠেলা দেওয়া হয়েছে এবং নানানভাবে বাধার সম্মুখীন হয়েছে। কোনো না কোনো জায়গায় আমরা বুঝতে পারছি যে আইনের শাসনটা এই মুহূর্তে বাংলাদেশে নড়বড়ে। আইনের শাসন কোনো একটা দেশে অত্যন্ত জরুরি। এখন এই আইনের শাসনের অবস্থাটা কি বাংলাদেশে? ধন্যবাদ। আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি আজকে 35 থেকে 37 বছর পর্যন্ত আইন পেশায় আছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আমি একজন অ্যাডভোকেট। রবীন্দ্রবাবু, আপনি একটু পিছিয়ে বসুন আপনার মানে ছবিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বাংলাদেশের সুপ্রিম কোর্টে 38 বছর যাবৎ এই আইন পেশায় নিয়োজিত আছি। এটা ছাড়াও আমি মানবাধিকার কর্মী, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ অর্গানাইজেশন, মানবাধিকার সংগঠনের আমি কর্মকর্তা। আপনারা হয়তো জানেন আমরা এই দেশটা স্বাধীন করেছিলাম 71 সালে। আমি একজন মুক্তিযোদ্ধা। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে আমরা দেশটা স্বাধীন করছিলাম। 71-72 একটা সংবিধান ছিল। এই সংবিধানে 72 সংবিধানে রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমি যাব ওনার কাছে, আবারও আপনার কাছে যাব। এরপর যে ঘটনাটা ঘটলো, আপনি এই জামিনের যে মামলা সেটাকে এগিয়ে আনবার জন্য চট্টগ্রাম আদালতে গেলেন ঢাকা থেকে এসে, এবং আপনাকে দেখা গেল একাধিক পুলিশ আপনাকে গার্ড করে নিয়ে যাচ্ছে। পুলিশ গার্ড করে আপনাকে নিয়ে যাচ্ছিল কেন? এবং তারপরেও আপনি বলেছেন যে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছে কোর্টের মধ্যে, এমনকি জজ সাহেবকেও মামলা শুনতে দেওয়া হচ্ছে না, হুমকিও দেওয়া হয়েছে। কি পরিস্থিতি ছিল সেদিন? আমি প্রথম দিন লয়াররা ইমিডিয়েট করেছে, এখানে আসা উচিত, কোর্টের মধ্যে আসা
আমি আইনের লড়াই করবো, আমার ওকালতনামা আছে, আমি আইনের লড়াই করবো অজুহাতে বিভিন্ন আঁকড়াই ভালো, আপনি চলে যান। তারপরে দুই একজন লয়ার আমাকে হেনস্থ করেছে, 17 থেকে 18 জন আইনজীবী প্রসিকিউশন লয়ার দাবি করে ঢুকে হেনস্থ করবে। কিন্তু আমাদের আইনের লড়াইটা সবার জন্য, ব্যক্তিগতভাবে অনেকবার এবার শিকার হয়েছি। এখন আমি শুধু হিন্দুদের জন্য লড়াই করি, এরা কিন্তু মুসলমান তাদের লড়াই করি, এরকম ইনস্ট্যান্স হবে। আমরা সংবিধানে নিরপেক্ষতা নাই, সংবিধানে নিরপেক্ষতা না থাকার কারণে বারবার আমরা নিগৃহীত হচ্ছি। যে অবস্থা দেখলাম, 2 দিন আমি উপস্থিত এবং 2 দিন উপস্থিত আমাকে পুলিশ কেন আসবে, আমাকে পুলিশ নিয়ে কেন? আমি বুঝতে পেরেছি এই কোর্ট গেলে ওকালতনামা আমার একটা, এটাই আমার দরকার। পুলিশ আমাকে নিয়ে আসবে কখনো আশা করি নাই। দেশে অত্যন্ত দুঃখজনক ওই দিন লয়াররা, দুষ্ট প্রকৃতির লয়াররা, নাম সবাই বলতে পারে, তারা আমাদেরকে আহত, পিছন দিক থেকে হামলা। এখন এইটা আমি তোকে চিনি না, থেকে চট্টগ্রাম গিয়ে 2-1 লোকে আমাকে। এবার একটা জায়গায় একটু জিজ্ঞেস করবো আপনাকে, এই যে আইনের মধ্যে এই ব্যাপারটা কি মানে কতটা গ্রহণযোগ্য যে আপনি ঢাকা থেকে গেছেন বলে আপনাকে মামলা লড়তে দেওয়া হবে না, আপনাকে জজ সাহেব বললেন যে স্থানীয় আইনজীবী নিয়ে এসে এই মামলায় আপনাকে উপস্থিত করতে হবে, তাহলে আপনি মামলা লড়তে পারবেন। এবার আইনে সিদ্ধ বা আইনের নিষেধ এরকম তো একটা বিষয় রয়েছে। আপনি একটু আগেই বলেছেন যে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আপনি প্র্যাকটিস করছেন, এই বিষয়টা কি আছে? কারণ আমি ভারতবর্ষে দেখি কলকাতার বহু আইনজীবী তারা দিল্লিতে মামলা লড়তে যান, আবার তারা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় মামলা লড়তে যান। তাহলে এই ক্ষেত্রে আপনাকে বাধা দেওয়া হচ্ছে কেন, বা কারা দিচ্ছে বাধা? এরা জজ সাহেব কোনো বাধা দিচ্ছে না। এখানে কিছু আইনজীবী আছে, পলিটিক্যাল পার্টি করে, বিএনপিও করে, জামাতে ইসলামও করে। আমার এখানে যাওয়ার উদ্দেশ্য হলো মানুষকে সার্ভিস দেওয়া, মানুষকে তার অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় সেটার জন্য লড়াই করা। আমি গিয়েছি ওখানে একমাত্র কারণ আমি দেখেছি এই আপনার প্রভুর জন্য, ওনার জন্য অন্য কোন লয়ার, হিন্দু লয়ার বা মুসলমান লয়ার ওখানে কন্টেস্ট করতে পারে না, অ্যাপিয়ার হতে পারে না। কেন? তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, 70 জন হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় ভয় পেয়ে যাচ্ছে যে তখন ওকে অ্যাপিয়ার হবে তাদেরকে। আর এখানে বার অ্যাসোসিয়েশনের একটা রিজলিউশন নাকি হয়েছে, আমাকে দেখায়নি। আপনি বার অ্যাসোসিয়েশনের কথা বলছেন, আমার কথা হচ্ছে এই যে যারা আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, এবার এদের উপরেও তো সরকার রয়েছে, কোনো দেশের সরকার, আপনাদের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই ব্যবস্থায় তো কোনো একজন অভিযুক্তের বিচার পাওয়াটা আইনত উচিত, কিন্তু তাকে আইনজীবী যদি না দেওয়া হয়, আমাদের ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি যে জঙ্গি অভিযোগে যারা গ্রেপ্তার হচ্ছে তারাও আইনি পরিষেবা পান। তাহলে বাংলাদেশে এমন কি ঘটনা ঘটলো যে একজন চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি জঙ্গি নন, যদিও অনেকেই বলছে ইসকনকে জঙ্গি সংগঠন বলে আখ্যা দেওয়ার জন্য, কিন্তু তার হয়ে মামলা লড়বার কোনো আইনজীবী দাঁড়াচ্ছেন না কেন? আপনি 70 জনের বললেন যে বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি একটা ছবি দেখাই আপনাকে, ইনিও একজন আইনজীবী যাকে হসপিটালে ভর্তি করা হয়েছে বলে আমাদের কাছে ছবি এসছে। আর আমরা যখন এইসব ছবি ভারতীয় মিডিয়া থেকে দেখাচ্ছি, বাংলাদেশের
প্রচুর রিপ্রেজেন্টেটিভ যারা আমাদের সঙ্গে প্যানেলে বসছেন তারা বলছেন এগুলো ডক্টর ভিডিও, বানানো ভিডিও, ফেক ভিডিও, অর্নামেন্টেশন করা হয়েছে, এই আইনজীবীকে মেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা কি সত্যি? এবং আইনি পরিষেবা চিন্ময় প্রভুকে দেওয়া যাচ্ছে না কেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে? আইনের পরিষেবার জন্য পরিষ্কার আইন বাংলাদেশে আছে। সেই বাংলাদেশেও আইনজীবী উপস্থিত হতে তাদের কারণ হলো, এটার কারণ তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা ভয় পাচ্ছে আশ্রয় কোর্টে আসলে তাদের করা হবে, এই ধরনের পরিস্থিতি বিরাজ করতে। তাইলে আমার ওখানে তো মানে পুলিশ নিয়ে যাওয়ার কথা ছিল না, তুই তেমনিও যেতে পারতাম। তার কারণ হলো যেমনে করে হোক এই মানে চিন্ময় প্রভুর মামলায় তাকে কনফেস করতে দিবে না। সেখানে আমি ওই দিন বলেছিলাম, গত পরশুদিন, যে আপনারা যে কোনো একজন বা দুইজন মুসলমান লয়ার অ্যাপিয়ার করুন, আমরা আপনাকে আইনগত যে ফিটা দিতে হয় সেটা আমরা দেব। কেউ রাজি হলো না। সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট অফ দি বার অ্যাসোসিয়েশন তারা একদম ডিনাই করলো আমরা এই এটাতে অ্যাপিয়ার হতে পারি না। তাহলে কি আপনার মনে হয় যে আগামী 2 তারিখ যখন এই মামলার আবার শুনানি হওয়ার নির্দিষ্ট তারিখ রয়েছে, সেই দিন আপনি গিয়ে কন্টেস্ট করতে পারবেন? আপনি কি আশাবাদী? আমি কন্টেস্ট করলাম, কিন্তু ওই দিন যদি একই পরিবেশ হয় তাহলে তো বিচার পাবে না, চিন্ময় প্রভু তো বিচার পাবে না। ওই দিন যদি একই অবস্থা হয় কি করে বিচার হবে বলুন? উনি বলে দেবে হয়তো রিজেক্ট করুক বা উনি অ্যালাউ করুক অ্যাপ্লিকেশন। উনি অ্যালাউ করলে আমাদের কোনো অসুবিধা নেই। যদি রিজেক্ট করে, আমাদের তো একটা প্রভিশন আছে, রিজেক্ট করার সাথে সাথে আমরা হাইয়ার কোর্টে যেতে পারি। আমরা 10 কোর্ট থেকে হাইয়ার কোর্টে যেতে পারি, হাইকোর্টে যেতে পারি, সুপ্রিম কোর্টে যেতে পারি। কিন্তু উনি তো রিজেক্ট করতে হবে আমার অ্যাপ্লিকেশন। উনি তো রিজেক্ট করছেন না, উনি ফেলে রাখছেন। উনি তো ডিনাই, জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিনাই, এই অবস্থা হচ্ছে। একদম।